নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যেমন বলেছিলাম, আমরা বেশ কিছু সারপ্রাইজেস ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। হ্যাঁ, একটা সারপ্রাইজ ক্লাস আমি করেছি অন দ্য বেসিস অফ ফটোসিনথেসিস। হ্যাঁ, এটা ক্লাস 9, 11 অ্যাজ ওয়েল অ্যাজ নিটেরও কিছু কিছু পার্ট উপকৃত হবে এবং ছেলেপুলেরাও, স্টুডেন্টসরা। তো তোমরাও আমাকে ভালো রকম কিছু রেসপন্স জানিয়েছো যে স্যার এরকম ধরনের ডাউট ক্লিয়ারিং ক্লাস বা এরকম ধরনের একটা সামারি ক্লাস আমাদের খুবই প্রয়োজন। তো সেই উপলক্ষে আমি ক্লাস 10 কথা মাথায় রেখে অ্যাজ ওয়েল অ্যাজ 11 এবং 12 এমন একটা টপিককে আমি নির্বাচন করেছি যেটা ক্লাস 10-এর বংশগতি, জীবনের প্রবাহমানতা যে টপিকটা আছে, কোষ বিভাজনের আগের পার্টটা, অর্থাৎ ডিএনএ, ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড, জিন, এই যে পার্টটা, এটা তোমার ক্লাস 11-এর 3rd ইউনিট যেটা আছে, অর্থাৎ বায়োমলিকিউলসে ওখানে গিয়েও তুমি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এই ব্যাপারটা আছে। এবং তুমি যখন 12-এ উঠবে, 12 সায়েন্স যারা, তাদের ক্ষেত্রেও বংশগতির আণবিক ভিত্তি, ওই চ্যাপ্টারেও এই সংক্রান্ত একটা ফান্ডামেন্টাল পড়াশোনা তোমাকে করতেই হবে। তাই ফোকাস অন টুডেজ ক্লাস। ওকে, তো এসো আমরা স্ন্যাপশট আকারে একদম যত রকমের ডাউটস হতে পারে তোমাদের তার একটা আইডিয়া করেছি। আবারও সেই একই কথা, ডাউট তুমি না বললে ডাউট আমি ভাবতে পারবো না কি তোমার ভাবনা চিন্তায় আসতে পারে, কি সমস্যা হতে পারে। তবুও আমি আমার মতো করে চেষ্টা করছি বাবু। প্রত্যেকে দেখো, হয়তো তোমাদের এটা উপকারে লাগবে, হয়তো তোমাদের এই ডাউটসগুলো এখান থেকে ক্লিয়ারও হতে পারে। ওকে, লেটস স্টার্ট। দেখো, ক্রোমোজোম, জিন, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ এই সংক্রান্ত একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি অ্যারেঞ্জ করেছি। তো ফার্স্ট একদম দ্রুত করে যাও, ক্রোমোজোম নিয়ে আমি শুরু করি। ক্রোমোজোম ফার্স্ট নামকরণ করেন, উই অল নো দ্যাট সায়েন্টিস্ট ওয়াল্ডেয়ার ক্রোমোজোম নামকরণ করেন, ওয়াল্ডেয়ার। একটু লেখাগুলো ছোট ছোট আছে, তোমরা যত্ন করে দেখে নিও। আচ্ছা, নেক্সট চলে এসো, এই ক্রোমোজোম গঠনটা নিয়ে আমরা পরবর্তী আইটেম একটা করেছি, ডিএনএ। আমরা জানি দিস ইজ ডিএনএ। এই ডিএনএ দ্বিদন্ত্রীভাবে পেঁচানো থাকে। এই ডিএনএ কার সাথে যুক্ত হয় মনে আছে? এগুলো আমরা ক্লাসেও আগেও বলেছিলাম, আরেকবার আমরা কনসলিডেট করে দিচ্ছি বিষয়টা। হিস্টোন প্রোটিন, মনে করে দেখো, হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে প্রথম একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার তৈরি করে যাকে বলা হয় নিউক্লিওজোম। যে নিউক্লিওজোম অ্যাজ ইউজুয়ালি তোমরা জানো এটা 10 ন্যানোমিটার ব্যাসযুক্ত। কত ব্যাসযুক্ত? 10 ন্যানোমিটার ব্যাসযুক্ত। এবং নিউক্লিয়াসের বিশদে বর্ণনা দেন বিজ্ঞানী কর্নবার্গ। বিশদে বর্ণনা দেন। আমাকে অনেকে জিজ্ঞেস করছো, স্যার বিজ্ঞানী নামটা আরেকবার বলুন। বিজ্ঞানী কর্নবার্গ নিউক্লিওজোমের গঠন সংক্রান্ত বর্ণনা দেন। অর্থাৎ এই ডিএনএ নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের, এই ডিএনএ এরকম হিস্টোন প্রোটিনকে ধরে, এই ধরো হিস্টোন প্রোটিন আমাদের, দিস ইজ হিস্টোন প্রোটিন, হিস্টোন অক্টামার, এটা আমার লাল কালিতে আমি করলাম, এটা হিস্টোন অক্টামার। এইভাবে দেখো ডিএনএ পেঁচিয়েছিল এবং আবারও এই ডিএনএটাকে আমি অন্য কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দিস ইজ ডিএনএ, ব্লু কালার, এই গ্রিন কালারের আমি করলাম। এইভাবে আবার ডিএনএটা বেরোচ্ছিল এবং বাইরে যে হিস্টোন প্রোটিনটা ধরছিল সেটা হচ্ছে H1 হিস্টোন প্রোটিন। দিস ইজ হিস্টোন অক্টামার, এটা ছিল আমার হিস্টোন অক্টামার। ওকে, হিস্টোন অক্টামারকে ডিএনএ পেঁচিয়েছিল। হ্যাঁ, কপাক তোমাদের মনে আছে নিশ্চয়ই, ডিএনএটা যেটা পেঁচিয়েছিল সেটা 1/3 পাক ডিএনএটা পেঁচিয়েছিল। এবং এই হিস্টোন অক্টামারকে পেঁচিয়ে যে ডিএনএটা অবস্থান করছে সেটা 146 বিপি লং। এটা ক্লাস 12 বা 11-এর এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমি কি বললাম আরেকবার বলছি, এই হিস্টোন অক্টামার, এটি একটি হিস্টোন অক্টামার নিয়ে কী নিয়ে গঠিত হয় তোমরা জানো? H2A, 2H2A, 2H2B, 2H3 অ্যান্ড 2H4, এই 4 দুগুণে 8, এই নিয়ে হিস্টোন অক্টামার। দিস ইজ দ্য পোর্শন। আমি আরেকবার ড্র করলাম, দেখো একে ডিএনএ পেঁচিয়ে আছে দেখতে পাচ্ছ। এটা কপাক, 1/3 পাক, ঠিক শুনেছো। এবং কত বেস পেয়ার লম্বা? 146 বেস পেয়ার লম্বা, 146 বেস পেয়ার। তারপর এটা বহিস্থ হিস্টোন H1, বহিস্থ হিস্টোন থাকে H1, এবং তাই এই বহিস্থ হিস্টোন, এবং দেখো এ একটা নিউক্লিওজোম, তাহলে এটা একটা নিউক্লিওজোম এবং এ একটা নিউক্লিওজোম। এই দুটো নিউক্লিওজোমের মাঝখানে এই যে ডিএনএটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। কি ডিএনএ? লিঙ্কার ডিএনএ। যদিও তোমাদের এনসিআরটি বইয়ে সমস্ত কিছুটা নিয়েই নিউক্লিওজোম উল্লেখ করা আছে, অর্থাৎ হিস্টোন অক্টামার সেখানে 146 বেস পেয়ার, বহিস্থ হিস্টোন 166, এবং এই লিঙ্কার ডিএনএ সমেত একটা টিপিক্যাল নিউক্লিওজোম অ্যাকর্ডিং টু ইয়োর এনসিআরটি বুক, এ টিপিক্যাল নিউক্লিওজোম 200 BP long,
ডিএনএ নিয়ে গঠিত। ওকে, তাহলে আমি সবটাই প্রায় বুঝিয়ে দেওয়ার মতো চেষ্টা করলাম। নিউক্লিওজোম এসো। নিউক্লিওজোম যখন আমরা গেল, এই নিউক্লিওজোমের বক্তব্যটা আমরা শেষ করলাম। এরপর নিউক্লিওজোমের ক্ষেত্রে অনেকগুলি নিউক্লিওজোম আবার পেঁচিয়ে তৈরি করে আরেকটা মডেল, ক্লাস 12-এর, এটা খুব ইম্পর্টেন্ট, সোলেনয়েড মডেল। তার ব্যাস কত? 30 ন্যানোমিটার ফাইবার। 30 ন্যানোমিটার ফাইবার। এখানে অনেকগুলো নিউক্লিওজোম একত্রীভূত হয়ে এই মডেলটা গঠন করে। আস্তে আস্তে সুপার সলেনয়েড তৈরি হয়, যেটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু, যেটাই আসলে ক্রোমাটিন তন্তু। সেটা তখন হয়ে যায় 300 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন। তাহলে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। ডিএনএ হিস্টোন প্রোটিনকে ধরে 10 ন্যানোমিটার ফাইবার তৈরি করেছিল নিউক্লিওজোম, ফার্স্ট লেভেল কনডেনসেশন। দেন সলেনয়েড 30 ন্যানোমিটার হলো। দেন তারপর চলে এসো সুপার সলেনয়েড, যেটাকে আমরা ক্রোমাটিন তন্তু বলছি, 300 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন। ওকে, সেই ক্রোমাটিন তন্তুই আস্তে আস্তে কী গঠন করে? ক্রোমোজোম তৈরি করে। সেই ক্রোমাটিন তন্তুই কী গঠন করে? ক্রোমোজোম গঠন করে। দেখো তো এরকমই প্যাঁচটা ছিল কি না? এইভাবে এই অজস্র নিউক্লিওজোম পেঁচিয়ে 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 এই ক্রোমোজোম তৈরি করে। দিস ইজ ওয়ান মেটাফেজিক ক্রোমোজোম, যেখানে এটা একটা ক্রোমাটিড যেটা 700 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন, এবং এই ক্রোমাটিডটাও একই রকমভাবে 700 ন্যানোমিটার। সুতরাং আমরা মেটাফেজিক যে ক্রোমোজোমটা পাই সেটা কত ন্যানোমিটার? 1400 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন। 1400 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে হিস্টোন প্রোটিন, নিউক্লিওজোম 10 ন্যানোমিটার, বিজ্ঞানী কনবার্গ। দেন সলিনয়েড আরও ঘনীভূত হচ্ছে 30 ন্যানোমিটার। দেন সুপার সলিনয়েড, যেটাকে আমরা ক্রোমাটিন তন্তু বলছি, 300 ন্যানোমিটার। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এই ক্রোমাটিন তন্তুর ক্ষেত্রে। ইউক্রোমাটিন মনে আছে দেখো দুটো অঞ্চল, আর হেটারোক্রোমাটিন। আমি বলে দিই, এখানে আমি বোর্ডটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম। ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন হচ্ছে ক্রোমাটিন তন্তুর সেই সক্রিয় জিন সমৃদ্ধ অঞ্চল। আবারও বলছি, ইউক্রোমাটিনটা আমি বলছি, ক্রোমাটিন তন্তুর সেই সক্রিয় জিন সমৃদ্ধ অঞ্চল যেটা কোষ বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয়। কি বললাম? ক্রোমাটিন তন্তুর সক্রিয় জিন সমৃদ্ধ যে অঞ্চল কোষ বিভাজন দশায়, মাইন্ড ইট, কোষ বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয়, তাকে বলা হয় ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন জিনগতভাবে নিষ্ক্রিয় যে অঞ্চল, ক্রোমাটিন তন্তুর যে অঞ্চল কোষ বিভাজনকালে হালকাভাবে রঞ্জিত হয়, তাকে বলা হয় হেটারোক্রোমাটিন। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আমি দেখো এরকম একটা ছবি এঁকে তোমাদের দেখিয়েছিলাম, একটু পোর্শন আমি গাঢ় করতে বলেছিলাম। দিস পোর্শন ইজ কল ইউক্রোমাটিন, এবং হালকা যে পোর্শনটা আমি দেখাচ্ছি সেটাকে বলা হয় হেটারোক্রোমাটিন। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তো ক্রোমোজোম আমরা ফাইনালি পেলাম। এটা ক্লাস 12-এর কাজে লাগবে। কী হবে এটা? ক্লাস 12-এর কাজে লাগবে। 12 সায়েন্সের প্যাকেজিং অফ ডিএনএ একটা নোট আছে। ডিএনএ কীভাবে প্যাকেজ হয়ে আসছে, ক্রোমোজোম তৈরি করে। এই প্যাকেজিং অফ ডিএনএ পড়লে তোমরা এই পয়েন্টগুলোকে পরপর সাজাবে। নিউক্লিওজোম, সলেনয়েড, সুপার সলেনয়েড, ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু এবং ক্রোমোজোম। আচ্ছা, আমি আসি নেক্সট পড়াশোনায়। ক্রোমোজোমের পরবর্তী পড়াশোনা দেখো, ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ইউ অল নো দ্যাট ক্রোমোজোম রাসায়নিকভাবে ধাতব আয়ন, এবং আমি ড্যাশ দিয়ে রেখেছি এটা কী হবে? প্রোটিন। এবং এটা কি নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড। এবং আর একটা ড্যাশ যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। ঠিক কি না? ভেরি গুড। নিউক্লিক অ্যাসিড, উই অল নো দ্যাট 2 টাইপস, ওয়ান ইজ ডিএনএ, অ্যানাদার ইজ আরএনএ। ইউ অল নো দ্যাট নিউক্লিক অ্যাসিড 2 টাইপ, ডিএনএ এবং আরএনএ। প্রোটিন তোমরা এও জানো, প্রোটিনটাও 2 রকমের। একটা হলো হিস্টোন প্রোটিন, যেটা ক্ষারীয় নেচারের হয়। এর নেচার কি? ক্ষারীয়। আমার সঙ্গে সঙ্গে তোমরা সুন্দরভাবে এইভাবে সাজিয়ে যাবে খাতাটাকে। আর একটা হচ্ছে অহিস্টোন বা নন হিস্টোন বলতে পারো। অহিস্টোন প্রোটিন যেটা হলো আম্লিক প্রোটিন। পরীক্ষায় কোশ্চেন আসে অনেক সময়। ক্ষারীয় প্রোটিন মনে রাখবে হিস্টোন প্রোটিন, অহিস্টোন প্রোটিন হচ্ছে আম্লিক প্রোটিন। আমরা উদাহরণ দিয়েছিলাম ট্রিপ্টোফ্যান, টাইরোসিন। ক্ষারীয় প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিনের সব কটাই আছে। ক্ষারীয় প্রোটিন মেনলি লাইসিন সমৃদ্ধ আর আর্জিনিন সমৃদ্ধ। এই যে ক্ষারীয় হিস্টোন প্রোটিনগুলো আছে মেনলি লাইসিন এবং আর্জিনিন সমৃদ্ধ। তোমরা খাতায় নোট করে রাখবে। H1, H2A আর H2B এই 3টে হিস্টোন প্রোটিনে লাইসিনের আধিক্য বেশি, আর H3, H4 এগুলো নিটেতে লাগে।
এখানে আর্জিনিনের আধিক্য বেশি, আর্জিনিনের আধিক্য বেশি। ক্লিয়ার হলো? প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এই নিয়ে আমাদের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন তোমাদের কোশ্চেন আসে, দেখো ঠিক তো নাকি? আচ্ছা, আমরা বলেছি, তারপর চলে এসো তাহলে ক্রোমোজোমের রাসায়নিক গঠন আমরা শেষ করলাম। শুরু করেছিলাম ডিএনএ দিয়ে, আস্তে আস্তে ঘনীভূত হয়ে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম এর পাক খুললে আমরা সর্বশেষে আবার কি পাবো? সেই ডিএনএই পাবো। আচ্ছা, ডিএনএ আমি একটা স্পেশাল অংশকে চিহ্নিত করে রেখেছি, দিস ভেরি পোর্শন ইজ নোন অ্যাজ জিন, দিস ভেরি পোর্শন ইজ নোন অ্যাজ জিন। তো জানো জিন কি? তাহলে সংজ্ঞা তুমি বলতেই পারবে না? ডিএনএর যে বিশেষ অংশ, স্যার শুধু এটুকু বললেই হবে না, দাঁড়াও, ডিএনএর যে বিশেষ অংশ, দেখো ডিএনএ থেকে তারপর একটা আরএনএ করে রেখেছি, কি প্রক্রিয়ায় উৎপন্ন হয় জানো? ট্রান্সক্রিপশন। ডিএনএর যে বিশেষ অংশ ট্রান্সক্রিপশনে অংশ নেয় এবং এর ফলে আরএনএ তৈরি হয়, যা হতে পরবর্তী ক্ষেত্রে পলিপেপটাইড সংশ্লেষের জন্য নির্দিষ্ট বার্তা বহন করে বা প্রোটিন তৈরির জন্য নির্দিষ্ট বার্তা বহন করে, তাকেই বলা হয় জিন। অর্থাৎ ডিএনএর যে বিশেষ পোর্শন ট্রান্সক্রিপশনে অংশ নেয় তাকেই বলা হয় জিন। তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কী উৎপন্ন হয়? আরএনএ উৎপন্ন হয়। সেই আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেসটার নাম কি বললাম? ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। ক্লিয়ার হবে ব্যাপারটা? এখন বলবে স্যার এই জিন তো ডিএনএর একটা অংশ বললেন, ডিএনএ তো স্যার ক্রোমোজোমের মধ্যেই থাকে। হ্যাঁ, ঠিকই ভেবেছো। তাহলে স্যার ক্রোমোজোমের যদি বলে কোথায় জিন থাকে, কি বলবো? হ্যাঁ, এই জিনটা থাকে ক্রোমোজোমের লোকাসে, মনে রেখো। ক্রোমোজোমের যে পোর্শনে জিন থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় লোকাস। তাহলে জিন যা ডিএনএর একটি অংশ, যা প্রোটিন সংশ্লেষ, যা ট্রান্সক্রিপশনে অংশ নেয় এবং তার ফলে আরএনএ এবং পরবর্তী ক্ষেত্রে তা হতে প্রোটিন সিনথেসিসের জন্য প্রয়োজনীয় বার্তা বহন করে, তাকেই বলা হয় জিন, যা বংশগতির ধারক ও বাহক। ক্লিয়ার হলো বিষয়টি? ওকে, এই জিন শব্দটির নামকরণ করেন বিজ্ঞানী জোহানসেন। জিন ইজ দ্য টার্ম ইউজড বাই সায়েন্টিস্ট জোহানসেন। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর দেখো এই যে প্রসেসটা বললাম, দেখো আমি যে এইমাত্র একটা প্রসেসের নাম বললাম না, এই দেখো ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ, আরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন। তোমরা এও জেনে রাখো আরএনএ থেকেও ডিএনএ তৈরি হয়। তাহলে ডিএনএ থেকে আরএনএ যদি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয়, আরএনএ থেকে ডিএনএ ব্যাকে আসছে, তাহলে এই প্রক্রিয়ার নাম কি হবে? ঠিক ভেবেছো, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, ব্যাকে আসছে, রিভার্স ট্রান্সক্রিপশন। আবার এই ডিএনএ থেকেও ডিএনএ তৈরি হয়, আবার এই ডিএনএ থেকেও ডিএনএ তৈরি হয়, সেই প্রক্রিয়াটার নাম আমরা জানি রেপ্লিকেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, মন দিয়ে শোনো, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, আরএনএ থেকে ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশন। এই টোটাল প্রসেসটার নাম, এই টোটাল প্রসেসটা যার মাধ্যমে প্রোটিন তৈরির মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে একদম স্টার্টিং যার ডিএনএ থেকে, ওকে, সেই প্রসেসটার নাম হলো সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ডগমা, দ্য টার্ম ইউজড বাই, সেন্ট্রাল ডগমা বর্ণনা দিয়েছেন বিজ্ঞানী ক্রিক। ওকে, সেন্ট্রাল ডগমা বাই ক্রিক। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে আমাদের একটা পার্ট শেষ হলো। দেখো একটা পার্টে আমরা আরেকবার রিকল করে দিই কুইক। ডিএনএ, হিস্টোন প্রোটিন, নিউক্লিওজোম, তোমরা ছকে ছকে করবে এরকম করে। নিউক্লিওজোম তার ব্যাস 10 ন্যানোমিটার, বর্ণনা করেছিলেন বিজ্ঞানী কর্নবার্গ। ওকে, নিউক্লিওজোমের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন এবং বহিস্থ হিস্টোন, গল্পটা আমি বলেছি। দেন সলিনয়েড, আরও নিউক্লিওজোম পেঁচিয়ে সলিনয়েড 30 ন্যানোমিটার, তারা আবার বেশি করে পেঁচিয়ে ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমাটিন তন্তুর একটা এখানে কথা আছে, খুব সুন্দর একটা কথা। এই যে ক্রোমাটিন তন্তু কথাটা বললে, ক্রোমাটিন তন্তু উপরে বিডস অন স্ট্রিং, এরকম একটা কথা আছে। অর্থাৎ পুঁতির দানার মতো যে অংশটি, তার নাম কি হবে? তাহলে সিম্পল নিউক্লিওজোম, কারণ নিউক্লিওজোমগুলো পেঁচিয়েই তো ক্রোমাটিন তন্তুটা তৈরি হয়েছে। তাহলে ক্রোমাটিন তন্তুর উপরে যে পুঁতির দানার মতো অংশ, সেগুলো আসলে আর কিছুই নয়, সেটা হলো নিউক্লিওজোম। ক্লিয়ার হলো? তাহলে এই পার্টটা আমাদের শেষ। আচ্ছা, এরপর এসো এই জায়গাটায় আমরা আসি। আমরা এখানে একটু মুছলাম, তাই তোমাদের দেখতে সুবিধা হবে বা পড়তে সুবিধা হবে।
আচ্ছা, আমরা আসি এবার এই পোর্শনটায়। এটা ডিএনএ ছিল, এটা আরএনএ, এটা ছিল নিউক্লিক অ্যাসিড, যেটা তোমরা দেখেছো। আচ্ছা, আমরা আসি এবার এই পোর্শনটায়, অর্থাৎ ক্রোমোজোম যে জায়গাটা আমরা বলেছিলাম। ক্রোমোজোমের আমরা ডিটেলস বর্ণনা করেছি। ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার দেখতে পাচ্ছ, এই দুটো আর্ম, একে বলা হয় ক্রোমাটিড। এগুলো তোমরা জানো, তাই আমি ডিটেলস বর্ণনা করছি না। সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে, এই অঞ্চলটা কি প্রাথমিক খাঁজ, একে ঘিরে যে প্রোটিন চাকতি থাকে তাকে বলা হয় কাইনেটোকোর। এগুলো আমি টাস্ক হিসাবে তোমাদের পরপর দিয়েছিলাম, ঠিক কি না? তাই আমি একদম সরাসরি ক্রোমোজোমের কিছু টিপিক্যাল কোশ্চেনে আসি। ইন কেস অফ হিউম্যান, দেখো পাশে লেখা আছে হিউম্যানের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম উই অল নো দ্যাট 46, 23 পেয়ার্স। আচ্ছা, তার মধ্যে আমরা বলেছিলাম, আচ্ছা এই জিনোম কোশ্চেনটায় আসছি, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তার আগে আমরা অটোজোম আর অ্যালোজোমটা বলে দিই। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44 অটোজোম। অটোজোমের সংজ্ঞা কি? দে মেক্স আওয়ার বডি, দ্য ক্রোমোজোম হুইচ মেক্স আওয়ার বডি, অর্থাৎ দেহ গঠনে সাহায্যকারী ক্রোমোজোম। দেহ গঠনে সাহায্যকারী ক্রোমোজোমদের আমরা কি বলে থাকি? অটোজোম। আর অ্যালোজোম কাকে বলে? অ্যালোজোম তাহলে কটা হবে? দুটি হবে। হ্যাঁ, এগুলোকে লিঙ্গ গঠনে সাহায্য করে। এগুলো কি গঠনে সাহায্য করে? লিঙ্গ গঠনে সাহায্যকারী। তাহলে লিঙ্গ গঠনে সাহায্যকারী ক্রোমোজোমদের আমরা কি বলে থাকি? অ্যালোজোম বলে থাকি। আচ্ছা, জিনোম একটা বললাম না? জিনোম আমাদের 46 ক্রোমোজোম, আমরা ডিপ্লয়েড অর্গানিজম। তাহলে আমাদের হ্যাপ্লয়েড সেট হলে কটা ক্রোমোজোম হবে? 23টা ক্রোমোজোম, তাই না? তাহলে 2n = যদি 46 হয়, তাহলে হ্যাপ্লয়েড ইকুয়াল টু কত হবে? 46/2 = 23। অর্থাৎ হ্যাপ্লয়েড, মনে রেখো, হ্যাপ্লয়েড সংজ্ঞাটা লিখে রেখো, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম ইজ কল্ড জিনোম। ক্রোমোজোমের হ্যাপ্লয়েড সেটকে, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে বলা হয় জিনোম। ক্লিয়ার হলো? আচ্ছা, এইখানটা দেখো খুব সুন্দরভাবে আমি কয়েকটা জিনিস করেছি। মাধ্যমিকের এমপি নতুন স্টাইল, এটা কোশ্চেন দেওয়া। হোমোগ্যামেটিক, হোমোগ্যামেটিক কারা হয়? হিউম্যানের ক্ষেত্রে ফিমেলরা হয় হোমোগ্যামেটিক। আমি আসছি হোমোগ্যামেটিক ব্যাপারটায় আসছি আমরা। ফিমেলরা হয় হোমোগ্যামেটিক, এটা ফিমেল সাইন, এরমভাবে পরে যুক্ত চিহ্ন দিয়ে দেওয়া, ফিমেল সাইন। আর তাহলে হেটারোগ্যামেটিক কারা হবে? এটা মেল সাইন দিয়েই রেখেছি আমি। তাহলে মেলেরা হবে হেটারোগ্যামেটিক, হলো কারা? মেল। ওকে, এই হোমোগ্যামেটিক হেটারোগ্যামেটিক যখন বললে, এই গ্যামেট কথাটার সঙ্গে একটু লিঙ্ক করি। যেটা বলে দিই, এখানে একটা মহিলার দেহে কটা ক্রোমোজোম থাকবে? 44 অটোজোম থাকবে, প্লাস হোমোগ্যামেটিক XX, দুটো একই ধরনের গ্যামেট আছে, সেটা হচ্ছে X টাইপের গ্যামেট। আর হেটারোগ্যামেটিক যেহেতু পুরুষরা হয়, তাহলে তার ক্ষেত্রে 44A অটোজোম, 44A ফর অটোজোম, আর একটা ক্রোমোজোম X, একটা ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম Y। দু প্রকার সেক্স ক্রোমোজোমই আছে, একটা X একটা Y। ওকে, তাহলে তাদের গ্যামেট যখন উৎপন্ন করবে, তারা যখন গ্যামেট তৈরি করবে, তাহলে কত হবে? গ্যামেট তৈরি করতে গেলে রিডাকশান, ডিভিশন বা মিওসিস হয়। তাহলে গ্যামেটের ক্ষেত্রে 22টা অটোজোম হবে, প্লাস এর থেকে যে কোনো একটা। তাহলে মহিলারা 22A প্লাস X টাইপ ছাড়া অন্য কোনো রকম গ্যামেট তৈরি করতে সক্ষম নয়। দেখো, ওর তো দুটোই X ক্রোমোজোম আছে। তাহলে মহিলাদের ক্ষেত্রে যে গ্যামেট তৈরি হবে, সেটা সর্বদা 22টা অটোজোম থাকবে তাতে, আর একটা X টাইপের গ্যামেট থাকবে। তোমাদের এটা কেন শেখালাম? প্রশ্ন আসে গ্যামেটের ক্ষেত্রে, ইন কেস অফ হিউম্যান, গ্যামেটের ক্ষেত্রে কটি অটোজোম? তাহলে কটি অটোজোম? গ্যামেটের ক্ষেত্রে অটোজোম, অবশ্যই মানুষের ক্ষেত্রে কিন্তু 22টি অটোজোম, ঠিক আছে? দেখো, একটা সেক্স ক্রোমোজোম। কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখো দুটো অপশন আছে। পুরুষের ক্ষেত্রে আইদার এটা হতে পারে 22A প্লাস X টাইপ হতে পারে, অথবা 22A প্লাস Y টাইপের হওয়ার সম্ভাবনা আছে। দেখো, দুটো ওই ক্রোমোজোমই আছে, তাহলে আইদার এই ক্রোমোজোম হতে পারে, এই ক্রোমোজোম হতে পারে। এটা তোমরা পরবর্তী ক্ষেত্রে বংশগতিতে গিয়ে পড়বে। এই Y ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা নেয়। এখানে শুধু নোট করে রাখো, এই Y ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা নেয়। তাহলে আরেকবার বলে দিই, মানুষের ক্ষেত্রে অটোজোম 44টা, দুটো সেক্স ক্রোমোজোম। একটি গ্যামেটের ক্ষেত্রে, একটি জনন কোষ বললে, গ্যামেট বা জনন কোষ বাংলায় বললে, জনন কোষের ক্ষেত্রে অটোজোম কটা? 22টা, মনে রেখো। এবং অ্যালোজোম কটা? একটি। দেখো, সর্বক্ষেত্রে একটি, এও একটি, এও একটি, অ্যালোজোম একটি। জনন কোষের অ্যালোজোম একটি। ক্লিয়ার হলো? অটোজোম 22টি, এটা বলার জন্যই আমি রেখেছিলাম। আচ্ছা, তো ক্রোমোজোম সংক্রান্ত বিষয়বস্তু আমরা আগেও বর্ণনা করেছি। সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ দেখিয়েছি। সো সিম্পল জিনিস, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক।
ওকে, তাই এগুলো আমি বর্ণনা করেছি ডিটেলসে। আমি সরাসরি যাচ্ছি এই জায়গাটায়। দেখো এই নিউক্লিক অ্যাসিড আমি এখানে একটা ইউনিট দিয়ে রেখেছি। নিউক্লিক অ্যাসিডের একক কি আমরা সবাই জানি, নিউক্লিওটাইড। ওকে, যে নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত, নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত, নিউক্লিওসাইড প্লাস ফসফেট নিয়ে গঠিত। এই নিউক্লিওসাইড আবার কি নিয়ে গঠিত, নাইট্রোজেন বেস প্লাস সুগার বা শর্করা। তাহলে নিউক্লিওটাইডের ক্ষেত্রে যদি দুটো ড্যাশ দেয় তাহলে এটা প্লাস এটা হবে, তিনটে ড্যাশ দিলে এটা প্লাস এটা প্লাস এটা, ঠিক কিনা? আবার নিউক্লিওসাইড ইকুয়াল টু যদি বলে এটা প্লাস এটা, বুঝতেই পারছো নিশ্চয়। আবার দেখো নাইট্রোজেন বেসকে দুটো ভাগে ভাগ করা যায়। একটার নাম আমি লিখে রেখেছি পিউরিন, তাহলে আর একটা কি পিরিমিডিন। তোমরা শুধু ছকটা পূরণ করে যাও। এটা ক্লাসটা শুধু গুছিয়ে দেওয়ার ক্লাস হচ্ছে, অর্থাৎ তোমরা এটা পড়েছো কিন্তু পড়া জিনিসকে কনসলিডেট না করলে পড়াটা বৃথা হয়ে যায়। সেই কনসলিডেট করার ক্লাসটাই হচ্ছে। ডিএনএতে দেখো আমি সাজিয়ে রেখেছিলাম এইভাবেই। ডিএনএতে পিউরিন আছে, অ্যাডেনিন এবং গুয়ানিন। আরএনএতেও পিউরিন সেম, অ্যাডেনিন এবং গুয়ানিন। ডিএনএতে পিরিমিডিন আছে, সাইটোসিন এবং থায়ামিন। আরএনএতে সাইটোসিন থাকে কিন্তু ইউরাসিল থাকে থায়ামিনের বদলে। তাহলে ডিএনএতে থায়ামিন থাকে পিরিমিডিন বেস হিসাবে, যে থায়ামিন আরএনএতে অ্যাবসেন্ট, আরএনএতে থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। এখান থেকে বেশ কিছু কোশ্চেন্স আসে, এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। ওকে, তোমরা নোট করবে বিষয়টি। সুগারের ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না। ডিএনএ সুগার কি, ডিএনএ সুগার ডিঅক্সিরাইবোজ সুগার, আমরা আগেই বলেছি। ডিঅক্সিরাইবোজ যার 2 নম্বর কার্বনে অক্সিজেন ল্যাক, 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। আর আরএনএ সুগার কি, আরএনএ সুগার হচ্ছে রাইবোজ শর্করা। এরা দুজনেই 5 কার্বনযুক্ত শর্করা। সেই 5 নম্বর কার্বনে 2 নম্বর কার্বনে ডিএনএর ক্ষেত্রে অক্সিজেন থাকে না, ওই জন্য ডিঅক্সি, ডি ফর ডিলিট, অক্সি 2 নম্বর কার্বনে, মনে রাখবে, এটা শর্ট কোশ্চেন রূপে আসে। তাহলে ডিএনএ আরএনএর পার্থক্য আমাদের কিছুটা হয়ে গেল, তাই না? ডিএনএ আরএনএর কার্যগত যদি পার্থক্য বলো, ডিএনএর প্রধান কাজ, ডিএনএর কাজ কি, প্রধান প্রজননিক বস্তু, প্রধান প্রজননিক বস্তু। আর আরএনএর কাজ কি, আরএনএর কাজ কি, প্রোটিন তৈরিতে সাহায্য করা, প্রোটিন তৈরি করা। আরএনএ কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। ওকে, তাহলে সেকেন্ড স্লাইড আমাদের শেষ হলো। থার্ড স্লাইডে এসো। থার্ড স্লাইড ছিল, থার্ড স্লাইডে আমরা কি করেছি, কি রেখেছি আমরা? আচ্ছা, এই ডিএনএর একটু বর্ণনা এসো। এই ডিএনএ আরএনএ পড়লে না, ডিএনএ কয়েকটা টাইপ করো। আমরা এইখানটা থেকে শুরু করি আগে। ডিএনএর কিছু টাইপস আছে, বিভিন্ন টাইপস আছে। আমরা 3টে মেনলি টাইপ আলোচনা করবো এখানে, এ ডিএনএ, বি ডিএনএ এবং জেড ডিএনএ। ক্লাস 12 এবং ক্লাস 11-এর জন্য খুব ইম্পর্টেন্ট, ক্লাস 10-এর জন্য এখান থেকে টুকটাক কিছু প্রশ্ন আসে আর কি। এই এ ডিএনএর প্যাঁচ মনে রাখবে দক্ষিণাবর্তী। এ ডিএনএর প্যাঁচ হচ্ছে দক্ষিণাবর্তী, এও সেম দক্ষিণাবর্তী, আর এটা হলো বামাবর্তী। এটা পরীক্ষা শর্ট কোশ্চেন আসে। আচ্ছা, এ ডিএনএর ক্ষেত্রে মনে রাখবে একটি, এটি আগে ব্যাস করে দাও, আগে ব্যাসটা সম্পন্ন করো। এর ব্যাস হলো তোমার 22 অ্যাংস্ট্রম, এর ক্ষেত্রে 20 অ্যাংস্ট্রম, এর ক্ষেত্রে 18 অ্যাংস্ট্রম। ওকে, প্রতি প্যাঁচে বেস জোড়া সংখ্যা, এর ক্ষেত্রে 11টি, এর ক্ষেত্রে 10টি, এর ক্ষেত্রে 12টি। প্রতি প্যাঁচের দৈর্ঘ্য এর ক্ষেত্রে 34 অ্যাংস্ট্রম, এর ক্ষেত্রে 34 অ্যাংস্ট্রম, এর ক্ষেত্রে 45 অ্যাংস্ট্রম। এরকম তুলনামূলক একটা আলোচনা তোমাদের এই 4টে পয়েন্টের উপর ভিত্তি করে আমি আলোচনা করলাম, এইগুলোই মেন আসে। আচ্ছা, নেক্সট আমরা বিডিএনএ একটু আলোচনায় আসি। বিডিএনএ এই বর্ণনাটা করেছিলেন বাই ওয়াটসন অ্যান্ড ক্রিক, সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক বিডিএনএ একটা বর্ণনা করেছিলেন। দেখো ছোট্ট করে জাস্ট একটা ছবি আঁকি। এই ছিল সেই ডিএনএটি, যার একটি স্ট্র্যান্ড 5' to 3', অপর স্ট্র্যান্ডটিও তাই 3' to 5', অর্থাৎ উল্টো, মাঝখানে একটা
অক্ষকে ধরে পেঁচিয়ে আছে, যে অক্ষের এই খাঁজটাকে বলা হয়েছিল মুখ্য খাঁজ, মুখ্য খাঁজ, আর এটা হলো গৌণ খাঁজ। অ্যাকচুয়ালি গৌণ খাঁজ না বলে মাইনর গ্রুপ, মেজর গ্রুপ। এটা মেজর, এটা মাইনর গ্রুপ, মাইনর গ্রুপ। ওকে, এবং আমরা যেটা মেন যেটা দেখাতে চাইছি, এই একটা স্ট্র্যান্ড, এই একটা পুরো প্যাঁচ, এই যে কমপ্লিট প্যাঁচ, পুরো প্যাঁচ আমরা বললাম না, যে প্যাঁচের দৈর্ঘ্য বললাম, এই বি ডিএনএ, তাহলে ওয়াটসন এবং ক্রিক কর্তৃক যে ডিএনএ বর্ণিত হয়েছিল সেই ডিএনএর নাম কি? বি ডিএনএ। বি ডিএনএর একটা প্যাঁচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। তোমরা জেনে রাখো, এই 34 অ্যাংস্ট্রম একটা প্যাঁচে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 জোড়া বেস থাকে। তাহলে একটি ডিএনএ, একটি বি ডিএনএ একটি প্যাঁচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। একটা প্যাঁচ বলতে কী বোঝায়? এই দেখো একটা প্যাঁচ, এই একটা অর্ধবৃত্ত, এই একটা অর্ধবৃত্ত, এই নিয়ে পুরো বৃত্ত, এটা যদি ওখানে বসিয়ে দাও তাহলে এখানে 5টা বেস জোড়া, এখানেও 5টি বেস জোড়া, তো 10টি। একটা হেলিক্সের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম আমি বললাম, তাতে 10টি বেস আছে, তাহলে প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। ক্লিয়ার হলো বিষয়টি? এই প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। ভাবতে পারছো ডিএনএর ব্যাস কত বললাম? 20 অ্যাংস্ট্রম। এই সংক্রান্ত কিছু আলোচনা আছে, তোমরা পড়াশোনা করবে। আচ্ছা, আমরা কুইকলি একটা প্রবলেম দেখাই। ডিএনএ ধরো দেয়া আছে একটি ডিএনএ, একটা প্রবলেম দেখাই। একটি ডিএনএতে 23 বেস পেয়ার লম্বা, 23 বেস পেয়ার আছে। তাহলে সেই ডিএনএর দৈর্ঘ্য কত? তাহলে ডিএনএটির দৈর্ঘ্য কত? তাহলে কী হবে? 23 বিপি আছে। প্রসেসটা আমি শিখিয়ে দিই। প্রসেসটা হচ্ছে এইটা, 23 বেস পেয়ার লম্বা আছে। আমরা এইমাত্র বললাম 23 বেস পেয়ার, 3.4 প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব, যত হবে গুণ করবে, এটা তোমরা কষবে। ওকে, এরকম ধরনের। আচ্ছা, ডিএনএ সংক্রান্ত একটা ল আছে, চারগফের ল, যেটা তোমার নিটেতেও কোশ্চেন আসে এবং অ্যাজ ইউজুয়ালি XII কোশ্চেন আসে, 12 কোশ্চেন আসে। ডিএনএতে এই যে বেস জোড়া বলছি না, এখানে এই যে ডিএনএ তৈরি করতে গেলে আমার পিউরিন বেস লাগে AG, আর পিরিমিডিন বেস লাগে C আর T। জেনে রাখো, A আর T মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে, দিস বন্ড ইজ নোন অ্যাজ হাইড্রোজেন বন্ড। আর G আর C এর মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড থাকে। এখন ডিএনএ সংক্রান্ত, তাহলে আবার বললাম ডিএনএ A আর T এর মধ্যে 2টি হাইড্রোজেন বন্ড, মনে রাখবে পরীক্ষা কোশ্চেন আসে G আর C এর মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড। এখন যেটা কোশ্চেন আসে চারগফের ল, ডিএনএ সংক্রান্ত চারগফের ল, চারগফ ল, সায়েন্টিস্ট চারগফের একটা ল ছিল। সেই ল অনুযায়ী টোটাল নাম্বার অফ পিউরিন ডিএনএতে, টোটাল নাম্বার অফ পিউরিন ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ pyrimidine or A plus G by C plus T is equal to 1। তাহলে যদি এর থেকে আমরা একটা প্রবলেম দিই, কীরকম প্রবলেম? ধরি একটি ডিএনএতে সাইটোসিন আছে 17% বা 20%, ধরি 20%, তাহলে অ্যাডেনিন কত? কীভাবে করবে দেখো, দ্রুত এই সূত্রে ফেলবে। A plus G is equal to T plus C। এখানে আমরা C দিয়েছি, এটা আর এটা 50%, এটা 50%, এই নিয়ে 100% ডিএনএ। তাহলে সাইটোসিন কত বলেছে? সাইটোসিন বলেছে 20%। তাহলে থায়ামিন কত আছে? থায়ামিন আছে নিশ্চয়ই, বাদ দিয়ে দাও 30%। মনে রাখবে এই চারগফের ল এখানেই শেষ নয়। এই চারগফের ল অনুযায়ী যত পার্সেন্ট A থাকবে তত পার্সেন্ট থাকবে T, আর যত পার্সেন্ট G থাকবে তত পার্সেন্ট থাকবে C। তাহলে আমার এখন প্রশ্ন জিজ্ঞেস করছে A কত আছে? A এর সঙ্গে কে সমান? 3, T সমান, তাহলে A কত থাকবে? T যদি 30%, তাহলে Aও থাকবে 30%। বুঝতে পারলাম বিষয়টা? A plus G 50% ধরবে, T plus C 50% ধরবে, C বলে দিয়েছে 20%, তাহলে Tটা বার করে নাও 30%। চারগফের ল অনুযায়ী T এর সমান পরিমাণ থাকবে A, বা A এর সমান পরিমাণ থাকবে T, তাহলে A বের করতে পারবে 30%। এরকম কিছু প্রবলেম, তোমাদের দুটো প্রবলেম দেখালাম, যে প্রবলেমগুলো আসে খুব দ্রুতই আমরা করিয়ে দিচ্ছি, একটু তোমরা দেখে নাও। লাস্ট পড়াশোনা আমাদের RNA সংক্রান্ত একটু পড়াশোনা, RNA টাইপস।
আরএনএ দুটাই মেনলি, জেনেটিক আরএনএ অ্যান্ড নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ, জেনেটিক আরএনএ যেখানে ডিএনএ থাকে না, যে সমস্ত অর্গানিজমের ডিএনএ থাকে না সেক্ষেত্রে প্রধান প্রজননিক বস্তু আরএনএই হয়ে যায়। তাই যেমন উদাহরণ দিয়েছি আমরা এইচআইভি, টিএমভি, এই সমস্ত ভাইরাসের ক্ষেত্রে এগুলো জেনেটিক আরএনএ। আর যেখানে ডিএনএ থাকে সেখানে আরএনএ অবস্থান করে নন জেনেটিক রূপে। হ্যাঁ, নন জেনেটিক আরএনএ আবার 3 রকমের, এমআরএনএ, আরআরএনএ অ্যান্ড টিআরএনএ। টিআরএনএ, এমআরএনএ মেসেঞ্জার আরএনএ যার পরিমাণ সবচেয়ে কম 5%, আরআরএনএ যার পরিমাণ সবচেয়ে বেশি 80%, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। টিআরএনএ যার পরিমাণ 50%। ওকে, এমআরএনএ পুরো নাম মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ ট্রান্সফার আরএনএ। মনে রাখবে টিআরএনএ ক্ষেত্রে একটা নিটের খুব কোশ্চেন আসে। এই টিআরএনএর গঠন হচ্ছে ক্লোভার লিফ নেয়, ক্লোভার লিফ মডেল একে বলা হয়। এবং 3D ভিউ দেখলে টিআরএনএ 3D ভিউ ইংরাজির এল অক্ষরের ন্যায়। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে এল অক্ষরের ন্যায়। ওকে, তাহলে আমি কি বললাম, নন জেনেটিক আরএনএ কয় প্রকার? 3 প্রকার, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। তার পরিমাণগুলো বলছি সবচেয়ে বেশি পাওয়া যায় কোন আরএনএ? আরআরএনএ। টিআরএনএ যার পরিমাণ কত বললাম? 15%, যেটা দেখতে ক্লোভার লিফ মডেলের ন্যায় এবং তার 3D ভিউ ইংরাজি এল আকারের। আমরা আরআরএনএ নিয়ে পরবর্তী ক্ষেত্রে ডিটেলসে যখন অন্যান্য হায়ার ক্লাসে আলোচনা করবো তখন এগুলো ডিটেলসে পড়াবো। তাহলে আমরা একদম শুরু করেছিলাম ক্রোমোজোম, জিন, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ প্রায় সবটাই খুব দ্রুততার সঙ্গে, জানি না কতটা তোমাদের কাজে লাগতে পারবে, চেষ্টা করলাম। এই পড়াটাকে এইভাবেই তোমরা কনসলিডেট করো, প্রত্যেকটা পড়াকে তোমরা এইভাবে আঁকড়ে ধরো, পড়ে ফেলার পর একদম একটা খাতায় একটা গোছ করে নাও। এটা হচ্ছে দিস ইজ দ্য ফান্ডা, দিস ইজ দ্য স্টাইল অফ অ্যাকচুয়াল এডুকেশন, অ্যাকচুয়াল লার্নিং। প্রত্যেকে ভালো থেকো। আমরা এই পরবর্তী ক্ষেত্রে কোষ বিভাজনকেও কনসলিডেট করতে সাহায্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ।